দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের নারী অনুষ্ঠানে। আপনারা সবাই জানেন, সময়ের নারী অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলি নারীর সংকট, সাফল্য এবং সম্ভাবনাগুলো নিয়ে। আজকেও এর ব্যতিক্রম নয়। দর্শক, ভ্রমণ মানে আসলে শুধু ঘুরে বেড়ানো নয় বা জায়গা দেখা নয়। ভ্রমণ মানে ইতিহাসকে ছোঁয়া, ভূগোল বোঝা এবং নিজেকে নতুন করে আবিষ্কার করা। আজকে দুজন ভ্রমণ কন্যা আমার সাথে আছেন। চলুন পরিচিত হই তাদের সাথে। আমার সঙ্গে আছেন এলিজা বিনতে ইলাহি, তিনি একজন ঐতিহ্য পর্যটক। আমার সঙ্গে আছেন মহুয়া রৌফ, তিনি একজন ভূপর্যটক। দর্শক, অতিথির সঙ্গে পরিচয় হলাম। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন আগের তথ্যচিত্রটি দেখে আসি। ঐতিহ্য, ভূগোল এবং নারী। ভ্রমণ সবসময় বিশ্রাম নয়। ভ্রমণ মানে প্রশ্নও করা, এই দেশকে, এই ভূখণ্ডকে, ইতিহাসকে। ভ্রমণের বিভিন্ন কারণের মধ্যে কেউ ভ্রমণ করেন ভূপর্যটক হয়ে, যার কাজ হয় মাটির গঠন, নদীর প্রবাহ, পাহাড় এবং প্রকৃতির ভাষা পড়া। কেউ বা ঐতিহ্য পর্যটক হিসেবে, যিনি খোঁজেন মানুষের গল্প, সংস্কৃতি আর সময়ের চিহ্ন। তবে তিনি যদি নারী ভ্রমণকারী হন, তাহলে সেটি সহজ পথ নয়। অচেনা জায়গা, ভাষার বাধা, যাতায়াতের অনিশ্চয়তা, কখনো অবহেলা, কখনো সন্দেহ। অনেক সময় শুধু ট্রাভেলার হওয়ার কারণেই তাদের থামিয়ে দিতে চায় বাস্তবতা। সমস্যা আসে, বাধা আসে, কিন্তু সেখান থেকেই জন্ম নেয় নতুন গল্প, নতুন দৃশ্য, নতুন উপলব্ধি। কখনো বা বলা হয়েছে এটা তোমাদের জন্য না, কখনো প্রশ্ন উঠেছে একাই কেন। কিন্তু তারা থেমে যায়নি, এগিয়ে যাওয়ার তাগিদটাই তাদের কাছে বড়। বারবার বাধা এসেছে, কিন্তু প্রতিটি বাধাই তাদের শিখিয়েছে কিভাবে আরও প্রস্তুত, আরও দায়িত্বশীল হতে হয়। দেশের ভেতরে হোক বা দেশের বাইরে, তাদের ভ্রমণ মানে শুধু দেখা নয়, ভ্রমণ মানে শেখা। আজকের প্রোগ্রাম কোনো গন্তব্যের গল্প নয়, এটি কাজের গল্প, খোঁজার গল্প, বারবার পথে ফেরার গল্প, পথ চলা নথিবদ্ধ করে অভিজ্ঞতার ভাগ করার গল্প, যেখানে প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতের জন্য নতুন রাস্তা তৈরি করে। দর্শক, তথ্যচিত্র দেখলাম। আজকে আপনারা জানেন যে আমরা সময়ের নারী অনুষ্ঠানে প্রত্যেকটি পর্বের একটি আলাদা আলাদা নাম দিয়ে থাকি। আজকে পর্বের নাম আমরা রেখেছি ঐতিহ্য, ভূগোল এবং নারী। আলোচনায় যাই, অতিথির সাথে কথা হবে। আমি প্রথম প্রশ্ন করব এলিজা আপু আপনার কাছে। আমি যখনই সোশ্যাল মিডিয়া দেখি বা আপনার সম্বন্ধে জানি, তখন সবাই আপনাকে জানে ভ্রমণ কন্যা হিসেবে। আবার আমার জানা মতে আপনি বাংলাদেশের 64টি জেলা, দেশের বাইরে 61টি দেশ, এবং সম্প্রতি আপনি চট্টগ্রামের 16টা উপজেলা ভ্রমণ করেছেন এবং পাঠাগার প্রতিষ্ঠা করেছেন এবং আপনি তথ্যচিত্র নির্মাণ করেছেন। মানে এতগুলো লক্ষ্যটা কি এবং কত বছর যাবৎ ভ্রমণ করছেন? ভ্রমণ আসলে আমি করছি 24-25 বছর হবে, বিশ্ব ভ্রমণ যদি ধরা যায় 1999 সাল থেকে। যেই সমস্ত কাজগুলোর কথা আপনি বলেছেন, সেই কাজগুলো আসলে ভ্রমণের সাথেই সম্পর্কিত। সবগুলো কাজই আমার বিশ্ব ভ্রমণ, বাংলাদেশ ভ্রমণ আর ভ্রমণ পাঠাগার। আমার পাঠাগারটা আসলে ভ্রমণ পাঠাগার, যদিও খুব বড় কলেবরে এখনো হয়নি, একদম ব্যক্তিগত উদ্যোগে করা। আর তথ্যচিত্র নির্মাণের বিষয়টাও ভ্রমণ থেকেই এসেছে। আর ভ্রমণ আসলে বাংলাদেশ ভ্রমণটা আমার একটা উদ্দেশ্য নিয়ে, যে হেরিটেজ ট্যুরিজমের বিকাশ বাংলাদেশে, ঐতিহ্য পর্যটনের বিকাশ, ঐতিহ্য পর্যটনের মাধ্যমে কিভাবে আমাদের দেশে উদ্যোক্তা তৈরি হতে পারে পর্যটন শিল্পে, এবং নারীর ক্ষমতায়নও কিভাবে হতে পারে এটার সাথে সাথে। এই জিনিসটাই, ওই জন্য 64 জেলায় ঐতিহ্য যে বিষয়গুলো আছে, ঐতিহ্য স্থান যেগুলো আছে, সেই স্থানগুলোকে আমি নিজে দেখি সরেজমিনে, ওটা নিয়ে লেখালেখি করি, একটা আর্কাইভ তৈরি করি, এবং ওগুলো সংরক্ষণের পদ্ধতি কী হতে পারে এই বিষয়ে আসলে আমার পড়াশোনাও করেছি। আমার গবেষণাপত্রও আছে দুটো, যেটা আমি নেদারল্যান্ডসে যখন পড়েছি তখন আমি বাংলাদেশের পর্যটন শিল্প নিয়েও কাজ করেছি। এটা একটা দিক গেল। আর 64 জেলার কথা যে বললেন, আসলে এটা চলমান। আমি 2016 সালে এটা শুরু করেছিলাম, 2019
2019 সালে 64 জেলা আমার ভ্রমণ শেষ হয়েছে এবং এখন যেমন আপনি বলেন চট্টগ্রামের 16টা উপজেলা নিয়ে কাজ করছি, এগুলো আসলে চলমান। ওই মিশনটার সময় 64 জেলার মিশনটা, আমার একটা প্রজেক্ট আছে কোয়েস্ট হেরিটেজ জার্নি অফ বাংলাদেশ, ওটার ট্যাগলাইনটা হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ থ্রু হেরিটেজ ট্রাভেল। তখন একটা মিশনের মধ্যে ছিলাম, অনেক জেলার অনেক উপজেলার হয়তো অনেক কিছু আমি স্কিপ করে গেছি বা গভীরভাবে দেখা হয়নি। ওই যে গভীরভাবে দেখা হয়নি বা আরও আমি জানতে চাই, এই বিষয়টার জন্যই আসলে এই 16টা উপজেলার একটা আর্কাইভ তৈরি করেছি। ইচ্ছা আছে একটা প্রকাশনা করা 16টা উপজেলার ঐতিহ্য ভ্রমণ নিয়ে, কারণ চট্টগ্রামের উপরে গবেষণালব্ধ অনেক বই আছে। আমার বিষয়টা খুব গভীর গবেষণালব্ধ না, কিন্তু ওই জায়গাগুলোতে যে জায়গাগুলো সম্পর্কে মানুষকে তুলে ধরা বা ঐতিহ্য ভ্রমণ নিয়ে একটা কাজ করা, এই তো। আর তথ্যচিত্রগুলো বিভিন্ন চরিত্র খুঁজে পেয়েছি আমি ভ্রমণ করতে করতে। ঐতিহাসিক নারী চরিত্র আছে, ঐতিহাসিক ঘটনাবলী আছে, সেগুলো নিয়ে আসলে এই পর্যন্ত আমি 13টা তথ্যচিত্র নির্মাণ করেছি। সোশ্যাল মিডিয়াতে যেগুলো যাচ্ছে তো ভিডিও যেগুলো দিচ্ছি যে জায়গাগুলো নিয়ে যাচ্ছি। আর বিশ্ব ভ্রমণ আসলে হ্যাঁ চলছে, বললাম আমি 1999 সাল থেকে বিশ্ব ভ্রমণটা চলছে। কাছে আরো ডিটেইলে আসবো। আমি একটু মহুয়া আপুর কাছে জানতে চাই, আপু অ্যান্টার্কটিকা, আমাজন জঙ্গল, এ দুটো অনেক বড় নাম, বড় ইতিহাস, যা কিনা আপনার পা রাখার সৌভাগ্য হয়েছে মহুয়ারও বাংলাদেশ থেকে, তো ভূ পর্যটক হিসেবে। এর সঙ্গে আপনার তো আসলে লিস্টে আরও অনেক নাম আছে, সেই লিস্টগুলো একটু নামগুলো জানতে চাই, এবং আপনি কত বছর যাবত ভ্রমণের সঙ্গে জড়িত এটা জানতে চান। প্রথম দিকে আসলে বছর যদি বলি সেটা 1.5 যুগের মতো হবে। তখন আসলে নিজেকে ওরকম ট্রাভেলার ফিল করিনি, হ্যাঁ, যে আমি একজন ট্রাভেলার হিসেবে যাচ্ছি ওরকম নয়। প্রথম আমার পেশাগত প্রয়োজনে আমাকে দেশের ভেতরে এবং দেশের বাইরে যেতে হতো। তো ওই যেতে যেতে হয় না যে একটা সময় আমি নিজের চেষ্টায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করতে গেলাম, এক সময় আমি পড়তে গেলাম। এই করতে করতে হয়েছে কি নিজের মধ্যে একটি দক্ষতা তৈরি হয়েছে এবং ভ্রমণের একটি রুচি তৈরি হয়েছে। এবং যেহেতু আমি ইউরোপে পড়েছি, সেখানে যেরকম হয় যে খুব কম খরচে ভ্রমণ করা যায়, এই করতে করতে যেটি হয়েছে, যেটি বললাম দক্ষতা, রুচি, তারপর একটা সময় পরে, এবং সেটা ধরেন এক দশক ধরে হয়তো বা খুব একটু গভীরভাবে ভাবা, আমার নিজের একটি আলাদা করে একটি কি করে পরিকল্পনা তৈরি করা, হ্যাঁ, মানে ভ্রমণটাকে একটু লেখা যায় কিনা সেটি চিন্তা করা, এটি আসলে 8-10 বছরের একটি। তার আগেরগুলোকে আসলে ঠিক ভ্রমণ সেগুলোর মধ্যেও এক ধরনের গভীরতা আছে, কিন্তু ওই যে আমি খুব প্ল্যান করে সেটি হয়নি। তাহলে মোটামুটি শুরু করেছেন অনেক আগে থেকেই, কিন্তু যদি আমি নাম্বার অ্যাড করতে চাই তাহলে এটা 10 বছরের মতো হবে। 10 বছরের মতো আমার একটা মানে পরিকল্পনার সাথে। আর তার আগে যেগুলো হয়েছে আসলে সেগুলো যেমন ধরেন প্রথম মনে আছে আমি দেশের বাইরে যাচ্ছি, জার্মানিতে আমার অফিস আমাকে পাঠাচ্ছে। তো যেহেতু সেনজেন ভিসায় অন্য দেশ যাওয়া যায়, আমি আরেকটা দেশ ঘুরে ফিরছি। পরের বছর অফিস আমাকে আবার পাঠাচ্ছে, সম্মেলন থাকে, সেখানে যাচ্ছি। 2015 সালে আমার মনে আছে আমি কানাডাতে কার্লটন ইউনিভার্সিটিতে গেলাম একটা ইন্টার্নশিপ নিয়ে, এবং আশ্চর্য হয়ে যাবেন আপনি শুনলে, সেই সময় সেই ইন্টার্নশিপে আমাদেরকে প্রতি উইকেন্ডে এক একটা স্টেটে নিয়ে যেত, এবং আমার কিন্তু কোনো অর্থ খরচ হচ্ছে না সেখানে, হ্যাঁ, এবং এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা ফান্ড ছিল সেখানে। মানে এক একটা উইকেন্ডে আমি যদি 4-5টা উইকেন্ড বলি, 4-5টা স্টেটে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এইরকম জায়গায় নিয়ে যাচ্ছে। তখনও কিন্তু আমার পরিকল্পনায় যাচ্ছি না, তাদের পরিকল্পনায়। কিন্তু এই যে অন্য ভিন্ন একটি পরিকল্পনার মধ্য দিয়েও নিজের একটি পরিকল্পনা হওয়ার জন্য নিজে বিকশিত হয়ে যাচ্ছি ধীরে ধীরে। আমি বুঝতে পারছি না যে আমি বিকশিত হচ্ছি, আমি বুঝতে পারছি না যে ভ্রমণের একটি মনন আমার ভেতরে তৈরি হচ্ছে, আমি বুঝতে পারছি না যে নেশার বীজটা বনে মানে ভেতরে জন্ম নিচ্ছে, আপনি বুঝতেই পারছেন না, ঢুকে যাচ্ছেন, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি ঢুকে যাচ্ছি। এবং ঠিক তার পরের বছর আমি 2টো স্কলারশিপ পেয়েছিলাম ইউরোপের 2টো বিশ্ববিদ্যালয়ে। তো 2টো তো আর করা যায় না, একটি। এবং এখানেও আশ্চর্য হয়ে যাবেন, যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে গেলাম তারা প্রথম সেমিস্টারে একটি ইন্টার্নশিপ অফার করলো লাতিন আমেরিকান কান্ট্রি, এটিকে বলা হয় সেন্ট্রাল আমেরিকান কান্ট্রি, নিকারাগুয়াতে পাঠাবে দুজনকে। আমার খুব সাহস হলো, আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আমি সেই দুজনের বাছাইয়ের মধ্যে আমি চলে আসলাম। এবং তখনও কিন্তু আমি ট্রাভেলার না, আমি চলে গেলাম, আমি এবং আমার আরেক বন্ধু, আমরা দুজন মিলে, আমাদেরকে পাঠালো বিশ্ববিদ্যালয়ে, খরচ দিল, সেখানে 2 মাস একজন প্রফেসরের সাথে থেকে গবেষণা কাজ করলাম। এবং প্রতি উইকেন্ডে প্রফেসর বলতো, এই সপ্তাহে তোমরা কোথায় যাচ্ছ? প্রথম দিকে না আমার ভীষণ সন্দেহ হতো, না উনি বোধহয় আমি ঠিক মতো কাজকর্ম করছে কিনা, আমার খবর নিচ্ছে। পরে দেখলাম না, আসলে পৃথিবীর আসলে নেশাটা বা ভালো লাগাটা আপনার কোথায় যেন লুকিয়ে ছিল, সেটা সুযোগগুলো পাওয়ার পরে না বিকশিত হচ্ছে বা আপনি কাজে লাগাতে পেরেছেন। এলিজা আপু, আপনিও তো মানে হেরিটেজ ট্যুরিজম, ঐতিহ্য পর্যটন, হ্যাঁ, এই জিনিসটার মানে নেশা, এই পাগলামিটা মাথায় কিভাবে এলো? অন্য কিছু তো ছিল?
আচ্ছা, মানে হেরিটেজ ট্যুরিজমের কথা যেটা আপনি বলছিলেন, তো আমার কাছে ইতিহাস ভালো লাগতো। আমার কাছে যে কোনো একটা ঐতিহাসিক স্থাপনা বা মানে ঐতিহাসিক ঘটনা বলি আমার কাছে এনার্জি দিত। পিরামিড দেখছি আমরা, এটা একটা মানুষের আসলে সমাধি। তো একজন রাজা 2500 বছর আগে বা 5000 বছর আগে চিন্তা করেছেন যে তার সমাধিটি এত বড় হবে, এটা একটা চিন্তা। বা মানে আমরা যে শেরশাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা বাংলা থেকে দিল্লি পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হবে, একজন মানুষের চিন্তার ফসল। তো আমিও একজন মানুষ, আমার কাছে মনে হয় যে মানুষের চিন্তার ক্ষমতা অসীম। এটা যদি আমরা সামনে দেখতে পাই, প্রতিটি ঐতিহাসিক স্থাপনার কথা, ইভেন কি যে সভ্যতাগুলো বিলীন হয়ে গেছে, মানে 2000 বছর, 3000 বছর, 5000 বছর যে সভ্যতাগুলো বিলীন হয়ে গেছে, ওগুলো একটা নগরী তৈরি হয়েছে। সেগুলো এশিয়াতেও এটার এক্সাম্পল আছে, ইউরোপেও আছে, সব জায়গায় আছে। ইভেন কি আমাদের বাংলাদেশেও আছে। আমাদের বৌদ্ধ বিহারগুলো আবাসিক ইউনিভার্সিটি, আবাসিক ইউনিভার্সিটির কনসেপ্ট তখন ইউরোপেও ছিল না, যখন আমাদের ভূখণ্ডে আবাসিক ইউনিভার্সিটি তৈরি হয়েছে। হ্যাঁ, তো বৌদ্ধ বিহারগুলো এগুলো আসলে এক একটা আবাসিক ইউনিভার্সিটি। মানে ঐতিহ্যগুলো আপনাকে টানে আসলে, হ্যাঁ, ভালো কথা হচ্ছে লাগে জায়গাগুলো ইতিহাস reach আমার করে। পছন্দ হয়েছে, ভ্রমণ আমার পছন্দ, এই দুটোকে ব্লেন্ড করে আমার কাছে মনে হয়েছে। কারণ বিশ্ব ভ্রমণ দিয়ে আমার ভ্রমণ শুরু হয়েছিল, তখন আমি বুঝিনি আসলে আমি কি করব। আমার ঐতিহ্য ভ্রমণের কথা, হেরিটেজ ট্যুরিজমের বিষয়টা আমার মাথায় আসে আসলে বিশ্ব ভ্রমণের মাধ্যমে। কারণ ওদেরকে আমি দেখেছি ঐতিহাসিক স্থাপনাগুলো বা ঐতিহাসিক বিষয়গুলো ওরা কিভাবে পোর্ট্রে করে, কিভাবে তুলে ধরে এবং নিজেদের দেশে পর্যটকদের কিভাবে আকর্ষণ করে। তো আমার কথা হচ্ছে আমার দেশও 1000 বছরের পুরনো, আমার দেশেও এরকম ঐতিহ্য আছে, হয়তো এখন এত সংরক্ষিত নেই, কিন্তু তাহলে ওই জিনিসগুলো কিভাবে কাজ করে, ওই জায়গাটা থেকেই করা। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা চলে এসেছে আর কি, হ্যাঁ, হ্যাঁ, ভ্রমণ ইতিহাস কবে জানি মিলেমিশে ব্লেন্ড করে আমার মধ্যে ঐতিহ্য ভ্রমণের এই বিষয়টা তৈরি করেছে। তো সেটা আমি ছুটছি আসলে। বাংলাদেশে যে প্রজেক্টের কথা বললাম, এটা 2016 সালে শুরু হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে আমি নিজেকে কখনো দেখিনি আমি ভ্রমণ করছি না। সেটা আমি বলতে পারি আসলে আমার পারিবারিক অ্যালবাম থেকে ঘুরছি আমি আসলে ছেলেবেলা, সেটা কবে থেকে জানি না। ভ্রমণ আমার পছন্দ হবে নাকি সেটাও আমি জানি না, ধীরে ধীরে এটার মধ্যে আমার সাথে গ্রো ওই করেছে। যে আপনারও কোথায় যেন লুকিয়ে ছিল এটা না ইতিহাস ভালো আর লাগাটা ভ্রমণটা আসলে। মানে কবে মিলেমিশে আমার সাথে মিশে গেছে। আমি আসলে আমার মানে শিক্ষকতার চাকরি ছেড়ে, আমার 15 বছরের শিক্ষকতার চাকরি ছেড়ে আমি পুরোপুরি ভ্রমণের মধ্যে ঢুকে গেছি আর এই কি। ভূপর্যটক বলতে আসলে বেসিক্যালি কি বোঝায়, এবং লিস্টটা অবশ্যই কোন কোন দেশ ভ্রমণের লিস্টে আছে আপনার? আমার ভূপর্যটক আসলে কি ভ্রমণ বা পর্যটন এই বিষয়টাকে খুব একেবারে গাণিতিক বা ব্যাকরণের ওরকম ফর্মেটে আসলে ফেলা যায় না। হ্যাঁ, ভ্রমণটাকে আমি মনে করি যে ভ্রমণের সংজ্ঞা প্রত্যেক ভ্রমণিক নিজে তৈরি করবেন। আমি ভ্রমণ করি, একটা দেখার একটা নেশা আছে এবং আমার ভিতরে লেখার একটা নেশা আছে। এবং আমার ভ্রমণের একটা প্রেক্ষিত হয়তো বা খেয়াল করেছেন যে একটু রবীন্দ্রনাথ বলেছেন না, সুদূরের পিয়াসী, মানে সুদূরের, মানে সুদূর আমাকে খুব টানে। যার কারণে যে শব্দ দুটো আপনি বলেছেন, কেন আমাজনে গেলেন, কেন অ্যান্টার্কটিকা গেলেন, এই যে মানুষের বেড়ে ওঠা আপনার পরিণত বয়সে কিন্তু একটা প্রভাব ফেলে। আমি যখন বেড়ে উঠছি, আমি সেই গল্প শুনেছি, রবীন্দ্রনাথ গেছেন, সে আর্জেন্টিনা, ওকাম্পোর সাথে দেখা হয়েছেন, এগুলো শুনেছি, পড়েছি, ঠিকঠাক যে বুঝতে পেরেছে তা আমি নয়। দেখেছি আপনার কিছু পিকচার, যেহেতু সোশ্যাল মিডিয়া এখন অহরহই, আপনি ওকাম্পোর ওখানে আপনি গিয়েছেন, আপনি ছবি তো ওই যে দেখেছিলাম সুদূরের আমি। যে ব্যাপারটা বললাম সেটা, এই জন্য আমি বলছি যে আপনি যে কথাটা বললেন যে ভূপর্যটক, এটিকে আসলে ঠিক ওইভাবে করে কোনো ছকে ফেলা যাবে না, আচ্ছা। এই করলে ভূপর্যটক হবে, এই করলে হবে না। তবে সাধারণত আমরা আপাত দৃষ্টিতে তো কিছু কথাবার্তা তো আছে সেখানে। আসলে কেউ হয়তো একটা পরিবার নিয়ে কোথাও একটু আমোদে ঘোরাফেরা করছেন, সেটিকে আমরা বলছি হয়তো বা ট্যুরিস্ট। আবার হয়তো বা যিনি হয়তো বা একটু কি বলবো, একটু সলো ট্রাভেল করছে বা মানে আমাদের মতো ট্রাভেল করছে বা লেখার চেষ্টা করছে, সেটাকে মানুষকে দেখানোর চেষ্টা করছে, সেটাকে আবার প্রেজেন্ট করছে। আমরা কিন্তু শুধু দেখি না নিজে, এই যে আমরা দেখি সেটিকে কিন্তু আমরা আবার সমাজকে দেখানোর একটি দায়িত্ব নিয়ে নিয়েছি। তো আমাদেরকে সাধারণত বলে যে ভূপর্যটক, আমাদেরকে কিন্তু মানে শুধুমাত্র ট্যুরিস্ট বলছে না, এরকম কিছু ডেফিনিশন সমাজ তৈরি করেছে। বা তাহলে আমি যদি একদম পয়েন্ট করতে চাই যে ভূপর্যটন ব্যাপারটা কি, পর্যটক, আমি যদি না বলি, ব্যক্তি বিশেষ যদি না করি, আমি যদি ভূপর্যটনের ব্যাপারটা, মানে এইটা জাস্ট শেকড়টা কি, মানে কাকে আমরা মেনশন করতে পারি, এটা যদি বলতে চাই তাহলে কোন লাইনটা আসে? খুব ছোটবেলায় আমি একটি জায়গায় গেছি, আমি তখন এভাবে সিরিয়াসলি চিন্তাই করিনি যে এই ভ্রমণটাকে আমি কি করব, আমি সমাজকে দেখাবো। কিন্তু হয় না, 10 বছর বা 15 বছর পরে আপনার কাছে মনে হয়েছে যে আমি এটার উপরে লিখবো। বিধায় সেদিন কিন্তু আমি সিম্পল একজন ট্যুরিস্ট ছিলাম, কিন্তু এরপরে কি আমি লিখিনি?
আপনি অবাক হয়ে যাবেন, আমি প্রথম বার্লিনে যাওয়ার লেখা লিখেছি প্রায় 12 বছর পর। কিন্তু প্রথম যখন আমি যাই তখন কিন্তু আমি কিন্তু মাথায় সিম্পল আসেনি, একজন simple, পর্যটক ছিলাম। হ্যাঁ, আমি হ্যাঁ, কিন্তু সেদিন নিজেকে এভাবে করে, ওই যে বললাম যে ভ্রমণের যে একটা গভীরতা, সেটা কিন্তু সেদিন আমাকে ছুঁয়ে যায়নি। বিধায় এই কারণেই আমি বলি কি, এগুলোকে একটু ওপেন রাখা ভালো, Open রাখা একেবারে ছকে না ফেলে দিয়ে একেবারে ওপেন রাখা ভালো। কারণ আজকে যেই মানুষটি, তা কিন্তু সোশ্যাল মিডিয়া বা হচ্ছে আপনাদেরকে তো মেনশন করছে মোহরব ভূ পর্যটক এবং এলিজাবেথ ইলাহি হচ্ছে ঐতিহ্য পর্যটক, আমাদের এভাবে কিন্তু গভীরতা দেখে করছে। গভীরতা হ্যাঁ, দেখে করছে। গভীরতা দেখে তাহলে করছে। আপনারা বেছে নিয়েছেন দুইটা ট্র্যাক, আপনাদের লাইন দুটো, কিন্তু জানার আগ্রহ বা ভিত্তিটা কিন্তু এক, আপনারা দুজনে ভ্রমণ কন্যা। হ্যাঁ, আসবো আমি আরো। আসলে এলিজা আপু, আপনি তো দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, এখন উপজেলা নিয়ে ধরেছেন, পারেনও তো উপজেলা নিয়ে ধরেছেন যখন, এখন আমি বলতে চাই যে বাংলাদেশের কোন জায়গাটা বিশেষভাবে আপনাকে নাড়া দিয়েছে এবং সেখানে অবহেলিত কি মনে হয়েছে আপনার ছোট করে? বাংলাদেশ একটা সমৃদ্ধ জায়গা, আমাদের ভূখণ্ড সমৃদ্ধ, এ কথা আমার নতুন করে বলবার দরকার নাই। আমাদের দেশে অতীতে পর্যটকরা এসেছেন, আমাদের ভূখণ্ড নিয়ে লিখেছেন, এবং আমাদের ইতিহাসের মূল বিষয়গুলো কিন্তু তাদের ভ্রমণ কাহিনী থেকেই পাওয়া। এছাড়া আমাদের লিখিত ইতিহাস খুব নেই। অন্য পর্যটকরা, অন্য বিশ্ব পর্যটকরা যারা লিখেছেন আমাদের সম্পর্কে, সেই সম্পর্কেই আমরা জানি। তারপর আমি ইন্সপায়ার হ্যাঁ, হয়েছি। তারপরে তো এখন হচ্ছে জিনিসটা, আপনি যেটা জিজ্ঞেস করছেন যে কোন মানে জায়গাটা আমার ভালো লেগেছে, কেন ভালো লেগেছে, আমার যেটা, আমি একজন মানে ঐতিহ্য পর্যটক হিসেবে বা হেরিটেজ ট্রাভেলার হিসেবে, এই উপাধি কিন্তু আমি নিজে নিজেকে দেইনি। পত্রপত্রিকা দিয়েছে, টিভির ইন্টারভিউ দিয়েছে আমাকে, আপনারা দিয়েছেন, এবং স্পেশালি দৈনিক পত্রিকা, জাতীয় দৈনিক পত্রিকাগুলো আমাকে দিয়েছে, আমি নিজেকে নিজে দেইনি এটা। তো আমার কাছে যেটা লেগেছে যে উত্তরবঙ্গের 16টা জেলাকে আমি মনে করি আসলে আমাদের দেশের সমৃদ্ধ একটা এলাকা। এবং আমি অনেকবার আমার ইন্টারভিউতে বলেছি, আমার লেখালেখিতে বলেছি যে বাংলাদেশের এই 16টা জেলাকে, উত্তরবঙ্গকে হেরিটেজ জোন হিসেবে ঘোষণা করা। যাতে কেন হচ্ছে, কারণ আমরা মানে যখন ছুটি ছাটা হয় বা দেখার বিষয়গুলো হয়, তখন আমরা আসলে কক্সবাজার, বান্দরবান, বেশ সিলেটের জায়গাগুলোতে ভীষণভাবে ওইদিকে যাই, কিন্তু এই জায়গাগুলো কিন্তু অবহেলিত রয়ে গেছে। এবং আমাদের শেকড়, আমাদের যে জানার, আমাদের ঐতিহ্য জানার, বা আমরা যে সমৃদ্ধ একটা জাতি ছিলাম, সেটা জানার বিষয়গুলো এই জায়গাগুলোতেই আছে। এবং ওই যে হেরিটেজ ট্যুরিজমের বিকাশ যে বলতে চাচ্ছি, এই জায়গাগুলোকেই সংরক্ষণ করার মাধ্যমে, প্রচার প্রসারণা করার মাধ্যমেই আসলে এই বিষয়টা বিকশিত হবে। ওই কারণে এই উত্তর বাংলার 16টা জেলাকে আমি আসলে মনে করি বাংলাদেশের হেরিটেজ জোন। আপনার যেটা অবহেলিত, মানে অবহেলার জায়গা, কারণ আমাদের বাংলাদেশে এমন অনেক জায়গায় আছে যে ওখানে যে হেরিটেজ ট্যুরিজম প্লেস হতে পারে, সম্ভাব্য নাই, আবার অনেকে আমরা জানিও না, বা জানি বা কোনো কিছুর প্রবলেম আছে বলে ওইখানটায় আমরা রিচ করতে পারছি না, আমরা ডেভেলপ করতে পারছি না। তো সেই জায়গাটা থেকে আমি জানতে চাচ্ছি যে অবহেলা, হ্যাঁ আপনি বলছিলেন অবহেলার বিষয়গুলো, এই ঐতিহাসিক স্থাপনাগুলোর যত্নের প্রয়োজন, সংরক্ষণের প্রয়োজন, প্রচার প্রসারণা প্রয়োজন। কারণ অনেকেই জানেই না, তাহলে কিভাবে যাবে? যখন এটাকে আসলে এই আমরা হেরিটেজ জোন হিসেবে ঘোষণা করব বা এই জায়গাগুলোর যত্ন নিব, তখন আসলে এই জায়গাগুলো বিকশিত হবে। ন্যাশনাল ট্যুরিস্ট যারা আছে, যারা ন্যাশনাল পর্যটক যারা আছে, তারা জানবে, এবং সাথে সাথে বিদেশিরাও আসলে আগ্রহী হবে, পূর্বে যেমন হতো। আচ্ছা আচ্ছা, মোহ আপু, আপনার আমি একটা জানি যে সবুজ পাসপোর্ট দেখলেই অন্য দেশে অনেকে একটু নাক ছিটকায় বা একটু অন্য চোখে দেখে, সেই মিথটা আপনি ভেঙেছেন। ছোট করে যদি এটা জানতে চাই যে কিভাবে সম্ভব হয়েছে। শুরুই তো করেছি ইউরোপ দিয়ে। হ্যাঁ, আমি পরপর 4বার ইউরোপ যাওয়ার পরে হচ্ছে মানে এই ভিসাতে এগুলো যখন পড়েছে, তখন হয় না একটা মানুষ সম্পর্কে এক ধরনের, কি বলবো, যে একটা মূল্যায়ন তৈরি হয় এটা। কিন্তু তারপরেও আমি বলবো যে এটা ওইভাবে করে ভাঙা যায়নি। আমি যে নিকারাগুয়ার কথা বললাম, আমাদের নথিতে কিন্তু আছে যে এটি অন অ্যারাইভাল, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আমি ব্রাসেলস থেকে ভিসা নিয়েছি, আমি ভিসা নিয়ে সেখানে গেছি, তারা আমাকে যখন ইমিগ্রেশনের সামনে যখন দাঁড়ালাম, আমার সবুজ পাসপোর্ট দেখে আমাকে বললো তুমি আলাদা করে দাঁড়াও। তারা আমাকে কর্নারে একটা জায়গা দিল এবং সেখানে আমি দাঁড়ালাম। কি পরিমাণ অসম্মান, কি পরিমাণ কলঙ্কজনক একটা ব্যাপার, শুধুমাত্র এই রংটার জন্য আমাকে বললো তুমি আলাদা করে। এবং আমি দেখতে পাচ্ছি সমস্ত পর্যটক একে একে, ধরেন একটা প্লেন বা দুটা প্লেন নেমেছে, সমস্ত পর্যটক ইমিগ্রেশন অতিক্রম করে চলে গেছে, শুধুমাত্র আমি। একটা পর্যায়ে কিন্তু ওই রুমের মধ্যে আর কেউ নাই। আমাকে 4 দফায় ইন্টারভিউ দিতে হয়েছে, 4 দফায়। মানে আমি ভিসা নিয়ে গেছি, যদিও আমাদের বাংলাদেশে লেখা আছে এটি অন অ্যারাইভাল, ভিসা নিয়ে যাওয়ার পরেও আমাকে এই পরিমাণ। বিধায় মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ,
এখন মনে হয় যে হ্যাঁ এটি ভেঙেছি, কারণ এত এত প্রান্তে গেছি। পৃথিবীর যে দেশগুলোর সাথে আমাদের বাংলাদেশ সরকারের সেরকম করে কোনো বন্ধুত্ব নাই, বাণিজ্যিক সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক নাই, সামাজিক সম্পর্ক নাই, সাংস্কৃতিক সম্পর্ক নাই। বিশেষ করে যেহেতু আমি অনেক বেশি দক্ষিণ আমেরিকা ভ্রমণ করেছি, সেন্ট্রাল আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এইগুলো বেশি ভ্রমণ করেছি, যার কারণে হয়তোবা কেউ কেউ বলেন যে ভেঙেছি, কিন্তু শুরুর দিকে এই যে কয়েকটি কথা বললাম, সত্যি সত্যি কিছু কিছু জায়গায় আমাকে এই জাতিগত পরিচয় নিয়ে, আমার পাসপোর্ট নিয়ে সত্যি সত্যি সমস্যায় পড়তে হয়েছে, কিন্তু একসময় সেগুলো উতরে গেছে। লিজাপু, যখন আপনি বিদেশে যান, হ্যাঁ। বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার ব্যাপারে আপনি কি করেন তখন? আমার 3টা উপায় আসলে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এখন আমি নিয়মিত হয়েছে একদম নিয়মিত ভিডিও পোস্ট করছি, বিশেষ করে আমার বাংলাদেশ ভ্রমণ, আমার মূল কাজ বাংলাদেশ ভ্রমণকে ঘিরেই। আর তারপরে হচ্ছে লেখালেখি, বাংলাদেশের ঐতিহ্যগুলো নিয়ে লেখালেখি করছি। বিদেশ ভ্রমণ লেখার পাশাপাশি আমার কাছে কেউ লেখা চাইলে আমি প্রথমে আসলে বলি যে বাংলাদেশ নিয়ে লিখি একটু। হ্যাঁ, এটা আমি বলি, কারণ বাংলাদেশ আমার সিরিজ চলছে অলরেডি একটা জায়গাতে, একটা অনলাইন প্ল্যাটফর্মে। আর তারপরে আমার তথ্যচিত্রগুলো নির্মাণ, তথ্যচিত্রগুলো যেমন হয়েছে যে এটার সাথে আমেরিকান গভর্নমেন্ট যুক্ত হয়েছে, এটার সাথে জাপান গভর্নমেন্ট যুক্ত হয়েছে মানে প্রদর্শনী তাদের ওখানে হয়েছে। এই রকম বিষয়গুলো থাকে যে এই মাধ্যম। একটা হচ্ছে একে তো সোশ্যাল মিডিয়াতে আমি সব কিছু শেয়ার করছি, আরেকটা হচ্ছে আমি লেখালেখি করছি, বই লিখছি, আর আরেকটা হচ্ছে যে তথ্যচিত্র নির্মাণ। এই কয়টা উপায়ে আমি তুলে ধরছি। আর আরেকটা বিষয় আপনি বলছিলেন যে বাংলাদেশ সম্পর্কে আর কি, যে অন্য দেশে গিয়ে যে বিষয়গুলো হয়, যেহেতু আমরা জানি আপনি 61টা দেশে গেছেন, সামনে আরো প্ল্যান আছে আপনার সেই জায়গাগুলো। হ্যাঁ, ওই মানে নেদারল্যান্ডসে যেহেতু আমি একটা বড় সময় থেকেছি, বাংলাদেশে যেমন 64 জেলা আমি ভ্রমণ করেছি, নেদারল্যান্ডস, পুরো নেদারল্যান্ডস আমি দেখেছি আর কি। যখন পড়াশোনা করার সময় আমি 1.5 বছর সেখানে পড়াশোনা করেছি। তো যখন ওখানে পড়াশোনা করছিলাম তখন ওই যে আমি বললাম যে পর্যটন নিয়ে যে আমার রিসার্চ গবেষণাপত্রটা আমি ওখানে করেছি, হাউ টু প্রমোট বাংলাদেশ অ্যাজ এ গ্লোবাল ট্যুরিজম ডেস্টিনেশন, এটা ছিল আমার টপিক। ওই টপিকে কাজ করতে গিয়ে একটা জরিপ করেছিলাম, তো একটু হতাশাব্যঞ্জক, একটু দুঃখজনক জরিপটা যখন করেছি। আমি ছোট করে বলছি, সেটা 10 জনের মধ্যে আমি 350 লোকের উপর জরিপটা করেছিলাম। সেই জরিপটা করতেও খুব কষ্ট হয়েছে আমার। তো ওখানে দেখা গেছে যদি 10 জনকে ধরি, 10 জনের মধ্যে 6 জনকে আমি দেখেছি তারা বলেছে যে বাংলাদেশ ভ্রমণ নিয়ে তারা চিন্তা করছেন না, কোনোদিন করেননি। 2 জন বলছে বাংলাদেশের নামই তারা কোনোদিন শুনেননি। হ্যাঁ, আবার আর 2 জন বলছে যে বাংলাদেশকে তারা সেফ ডেস্টিনেশন মনে করছে না। বাংলাদেশ ভ্রমণের আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে হেরিটেজ ট্যুরিজম বিকাশের সাথে সাথে আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমি একজন নারী, আমি ভ্রমণ করছি 64 জেলা এবং নিরাপদে ভ্রমণ করেছি। আমি আসলে বাইরের দেশগুলোকে, বাইরের কান্ট্রিতে বা প্রবাসী যারাও আছে তাদেরকে এই জিনিসটাও বলতে চাই যে মানে ইট ইজ এ সেফ ল্যান্ড টু ট্রাভেল। যেহেতু আমি নিরাপদে ভ্রমণ করছি, এখানে সীমাবদ্ধতা আমার রাষ্ট্রের যেমন আছে, বিশ্বের প্রতিটি রাষ্ট্রেরই কিছু না কিছু সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই আমাদের সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠব, যতটুকু আমাদের সম্ভব ততটুকু অবশ্যই আমরা তুলে ধরবো, কারণ আমরা বাঙালি না, আমরা বাংলাদেশী। মহুয়াপু, ভূ পর্যটক হিসেবে যাওয়ার যে ব্যাপারটা, একজন নারী হিসেবে ট্রাভেল করতে তখন কোন কোন জিনিসগুলো আপনাকে নিয়ম মেনে যেতে হয় আর কি? আমার কিছু হচ্ছে যে মানে ইন্টারনাল নিরাপত্তা, যে আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার যোগাযোগ কোথায় কোথায় হবে। হ্যাঁ, সেটি এরকম হতে পারে আমি যখন দক্ষিণ আমেরিকা চলে যাই তখন আমার কাছে মনে হয় আমেরিকা বা তার আশেপাশে এরকম 1 জন বা 2 জন পরিচিত যে খুব চট করে যাদের সাথে আমি যোগাযোগ করতে পারবো। আমি একটা মানে যে ঠিকানাগুলো রাখার চেষ্টা করি, ফোন নাম্বারগুলো রাখার চেষ্টা করি, যেই হোস্টেলগুলোতে আমি বুকিং দিয়েছি সেগুলো, আমি মাঝরাতে যদি কখনো কোনো গাড়ি না পাই সেক্ষেত্রে আমি কিভাবে যোগাযোগ করতে পারি, ইন্টারনেটটা কিভাবে এনশিওর করতে পারি, একটি এয়ারপোর্টে নামার পর কিভাবে আমি যোগাযোগের ব্যাপারটা কিভাবে ম্যানেজ করতে পারি। আর ওই যে চুরি ছিনতাইয়ের ব্যাপারটা কিন্তু পৃথিবীর বহু জায়গাতেই আমি দেখেছি এটা হয়, কিন্তু ওই যে ইতিবাচক যে দিক যেটি আমাকে সাহস যোগায়, নারী বলে কিন্তু আপনি নারী বলে কোনো সমস্যায় পড়বেন না। এই ভৌগোলিক অঞ্চলগুলোতে আপনি হয়তো দ্বিধা করবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সে আসলে একজন নারীকে মানুষ হিসেবে দেখে। তরুণরা ট্রাভেল ইয়েতে আসতে চায়, তারা কিভাবে আসবে? এলিজাবেথ, আপনি বলেন জাস্ট এক লাইনে যদি একটু বলতে চান। হ্যাঁ, অবশ্যই ভ্রমণকে প্রথমে ভালোবাসতে হবে, আর যেই জায়গাতে আমি যাচ্ছি সেই জায়গা সম্পর্কে খুব ভালো করে রিসার্চ করতে হবে। আর ভ্রমণ করাটা দেখা যাচ্ছে যে গিয়ে আসলে 5 স্টার হোটেলে থাকা নয় ভ্রমণ মানে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, ইয়ে করতে হবে। আর আরেকটা কথা আমি যেটা নিজে মানি, ইট লোকাল, বি লোকাল, স্টে লোকাল। আপনি যেখানে যাচ্ছেন, বাংলাদেশের যে জায়গাগুলোতে আমি ভ্রমণ করেছি, আমি
সাবলীল পোশাকে, আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী এমন কোনো মন্দির, মসজিদ, গির্জা আমি নেই দেখেছি। যেখানে আমি প্রবেশ করিনি, আমি ভিডিও করিনি, আমি কাজ করিনি। তো কাজে আপনি যে জায়গাটাতে যাচ্ছেন সেই জায়গার সংস্কৃতিকে রেসপেক্ট করা, সেই অবস্থাটাকে বোঝা, মানে ওই যে ইট লোকাল, বি লোকাল, স্টে লোকাল, আপনাকে সেই সংস্কৃতির সাথে মিশে যেতে ম্যাচ হবে। ট্রাভেল করতে গেলে কোন জিনিসটা মাথায় রেখে ট্রাভেল করতে হবে? ভিনদেশিকে মানে ভিনদেশি যে সংস্কৃতি তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে সবার আগে, যেটা দরকার। আমরা মনে করি টাকা হলেই ভ্রমণ করা যায়, সেটি নয়। আমি অনেক সময় দেখেছি যে একজন হয়তো বা ট্যুরিস্ট, সে গেছে, সে খুব মানে বিচের মধ্যে মানুষজন শুয়ে আছে, তারা যে সূর্য স্নান যেটা বলে সেটা করছে, সেখানে আপনি ঘুরে 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 ভিডিও করছেন। মানে আমি বলছি না যে সেটি করা যাবে না, কিন্তু আপনি সেখানে তাদের এই সংস্কৃতি দেখাতে চাচ্ছেন, আপনি ভিন্ন কিছু দেখাতে চাচ্ছেন, তার মানে কি ওই সংস্কৃতির প্রতি আপনার শ্রদ্ধা নাই। শ্রদ্ধা নাই। আগে আমার শ্রদ্ধা মনে হয়- রেখে আপনাকে মুভ করতে হবে হ্যাঁ, এবং যেখানে সঠিক জিনিসটা সেখানে- তুলে ধরতে হ্যাঁ, হবে। যেখানে সেখানে ক্যামেরা তাক করা, যেখানে সেখানে কারো সংস্কৃতি নিয়ে হাসাহাসি করা, হ্যাঁ, আচ্ছা। এসে উল্টাপাল্টা কথা বলা, হ্যাঁ, টয়লেটে পানি থাকলো কি থাকলো না সেগুলো নিয়ে আজে বাজে স্ট্যাটাস লেখা, এগুলো হচ্ছে ভিনদেশি সংস্কৃতিকে অবজ্ঞা করা। আপনাদের আবারও দুজনকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকের প্রোগ্রাম। একজন ইতিহাসের পথে হাঁটেন, একজন ভূগোলকে সাথে নিয়ে চলেন। দুজনের পথ আলাদা কিন্তু গন্তব্য এক। সবাই ভালো থাকবেন। আশা করছি সবাই ভ্রমণ কন্যাদের গল্প শুনে ভ্রমণে উদ্যোগ নিয়ে বেরিয়ে যাবেন। অনেক টাকার দরকার নেই, খুব কম টাকা নিয়েও বেরিয়ে যেতে পারবেন যদি আপনার ইচ্ছে থাকে, ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে। ভালো থাকবেন সবাই।